নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল ওভি ভয়েসে। আমি আপনাদের সাথে আলী হোসেন। আজকের এই আবেগঘন গল্পটি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্যে। এমন একটা গল্প যেখানে অহংকারের একটা থাপ্পড় আর মনুষ্যত্বের একটা অসাধারণ প্রতিদান একসাথে মিলেমিশে এক অবিস্মরণীয় শিক্ষা দিয়ে যাবে। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা কাহিনী নয়, এটা জীবনের একটা আয়না, যেখানে দেখবেন কিভাবে একটা ভুল মুহূর্ত কাউকে অন্ধ করে দেয়, আর কিভাবে সেই একই মানুষের মনুষ্যত্ব সব অন্ধকার দূর করে দেয়। তাহলে আর দেরি কেন, চলুন এখন গল্পটি শুরু করা যাক। কানপুর শহরটি নিজের বুকে অনেক অদেখা কাহিনী লুকিয়ে রেখেছিল। একদিকে চওড়া অ্যাভিনিউয়ে ঝকঝকে গাড়ির সারি ছুটছিল, বড় বড় মল, আলোয় ঝলমলে ক্যাফে আর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে প্রতিটি কোণে স্বাচ্ছন্দ্য আর আনন্দের ছড়াছড়ি। ঠিক তেমনই সেই রাস্তার পাশেই ছিল ভাঙা ঝুঁপড়ির সারি আর বাস টার্মিনালের ভিড়, যেখানে মানুষ কোনো মতে দিনের পর দিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। কানপুর শুধু একটা শহর ছিল না, বরং দুটো আলাদা দুনিয়ার প্রতিচ্ছবি, যেখানে একপাশে সবকিছু ছিল আর অন্য পাশে কিছুই ছিল না। শ্রেয়া পাঠক সেই দুনিয়ার অংশ ছিল, যেখানে প্রতিটা ইচ্ছে অল্পেই মিলে যেত। ২৪ বছরের শ্রেয়ার কাছে জীবনটা ছিল একটা ঝলমলে ছবির মতো, যেখানে দামি পোশাক, ব্র্যান্ডের জুতো, বড় গাড়ি আর বন্ধুদের সঙ্গে পার্টি সবই ছিল। তার বাড়ির গেট ছিল উঁচু, কিন্তু তার চেয়েও উঁচু ছিল তার অহংকার। সে কখনো ভাবতেই পারেনি যে এই শহরে এমন মানুষও আছে যাদের কাছে একবেলার খাবার জোটানোই কঠিন। তার কাছে প্রতিটা কাজ সহজ ছিল, প্রতিটা রাস্তা পরিষ্কার ছিল এবং প্রতিদিন নতুন নতুন আনন্দ নিয়ে আসত। অন্যদিকে সেই শহরের এক কোণে সঞ্জয় নিজের জীবনের ভাঙা টুকরোগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছিল। ২৬ বছরের সঞ্জয় একসময় স্বপ্নের খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু আজ সে সেই স্বপ্ন থেকে অনেক দূরে দাঁড়িয়ে। তার দিন কাটত বাস টার্মিনালের ধারে, আর রাত কাটত কাজের খোঁজে। কখনো কোনো দোকানে মাল তুলতে জুটত, তো কখনো ক্যাফের পেছনে বাসন মাজার সুযোগ। কিন্তু স্থায়ী কিছুই ছিল না। তার নিজের বলতে কেউ ছিল না, কোনো সাহায্যও ছিল না। ছিল শুধু এক অসম্পূর্ণ জীবন, যা প্রতিদিন তাকে পরীক্ষা নিত। সকালের ভোরের আলোয় যখন মানুষ বাড়ি থেকে বেরিয়ে কাজে যেত, তখন সঞ্জয় ক্লান্ত চোখে টার্মিনালের কোণ থেকে উঠে দাঁড়াত। তার পোশাক ছিল সাধারণ, কিন্তু চোখে ছিল গভীরতা, যেন সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। কখনো সে দূরে হাসিখুশি মানুষদের দেখে মুখে হালকা হাসি ফুটিয়ে তুলত, যা মুহূর্তেই যন্ত্রণায় বদলে যেত। তার মনে পড়ত যে একসময় সেও এমন স্বপ্ন নিয়েই হাঁটত। সেদিন বিকেলে কানপুরের এক বড় মলের বাইরে গাড়ির লম্বা লাইন লেগেছিল। শহরের ধনী মানুষেরা সেখানে পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসত। মল থেকে দামি খাবারের গন্ধ ভেসে আসছিল। সেখানে শ্রেয়া তার বান্ধবী তানিয়া আর নেহার সঙ্গে বসেছিল। তাদের সামনে টেবিলে সাজানো ছিল চকচকে গ্লাস আর নানা পদের খাবার। শ্রেয়ার কাছে এসব ছিল রোজকার ব্যাপার। সে তার বান্ধবীদের সঙ্গে বসে অন্যদের পোশাক আর চালচলন নিয়ে মজা করত, আর নিজেকে সবার উপরে ভাবত। তার কথায় এমন এক অহংকার ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখত। তানিয়া আর নেহাও সেই জগতেরই অংশ ছিল, এবং তারা শ্রেয়ার প্রতিটা আচরণকে সঠিক বলে মেনে নিত। তাদের কাছে পৃথিবীটা শুধু তাদের সুবিধার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরই মধ্যে মলের বাইরে দাঁড়িয়ে থাকা সঞ্জয় ভেতরের দিকে উঁকি দিচ্ছিল। সে কোনো কাজের খোঁজে সেখানে এসেছিল। তার চোখে আশা ছিল যে হয়তো এখানে কিছু একটা জুটবে যা দিয়ে সে দিন চালাতে পারবে। কিন্তু ভেতরের চাকচিক্য দেখে সে নিজেকে সেই জগৎ থেকে অনেক দূরে অনুভব করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিল যে সে কি এই জগতের অংশ হতে পারবে। মলের ভেতর আর বাইরের এই পার্থক্য ছিল খুব গভীর। একদিকে মানুষ আনন্দে মগ্ন, অন্যদিকে কেউ ক্ষুধার্ত হয়ে দাঁড়িয়ে। শ্রেয়া আর তার বান্ধবীরা খাওয়া শেষ করে হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। তাদের মুখে ছিল বেপরোয়া ভাব। সঞ্জয় পাশেই দাঁড়িয়ে নিজের ভাগ্য নিয়ে ভাবছিল। কানপুরের সেই বিকেল তখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছিল। মলের বাইরে ভিড় আরও বেড়ে গিয়েছিল। গাড়ির হর্ন আর মানুষের কথার আওয়াজ মিলে এক অদ্ভুত গোলমাল তৈরি করছিল। সেই হট্টগোলের মাঝে শ্রেয়া আর তার বান্ধবীরা যখন গাড়ির দিকে এগোচ্ছিল, হঠাৎ শ্রেয়ার নজরে পড়ল তার স্কুটির পাশে একটা হালকা দাগ লেগেছে। সেই দাগ খুব বড় ছিল না, কিন্তু শ্রেয়ার কাছে তা ছিল এক বিরাট অপমানের মতো। রাগে তার চোখ জ্বলে উঠল। তার মনে হল কেউ যেন তার সম্মানে আঘাত করেছে। ঠিক তখনই তার নজর পড়ল পাশে দাঁড়িয়ে থাকা সঞ্জয়ের দিকে। বিনা কোনো কারণে সে ধরে নিল যে এই ছেলেটি তার স্কুটিতে দাগ কেটেছে।
শ্রেয়া দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গেল এবং কোনো কথা না শুনেই সঞ্জয়ের উপর অভিযোগ চাপিয়ে দিল। সঞ্জয় এই হঠাৎ অভিযোগে চমকে গেল। সে তার সাফাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু শ্রেয়ার রাগের সামনে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। শ্রেয়া তার কোনো কথা না শুনেই হাত তুলল এবং পরের মুহূর্তে একটা জোরালো থাপ্পড় সঞ্জয়ের গালে এসে পড়ল। সেই আওয়াজ এতটাই জোরালো ছিল যে আশেপাশের মানুষ থমকে গেল। সঞ্জয়ের মুখ একদিকে ঝুঁকে পড়ল এবং তার চোখে এক গভীর শূন্যতা নেমে এলো। সেই থাপ্পড় শুধু হাতের জোরে ছিল না, তাতে ছিল অপমান আর তাচ্ছিল্যের পাহাড় সমান বোঝা। আশেপাশের মানুষ শুধু তামাশা দেখছিল, কেউ এগিয়ে এসে সত্যটা জানার চেষ্টা করল না। তানিয়া আর নেহা হাসতে শুরু করল, যা সঞ্জয়ের কানে তীরের মতো বিঁধল। সঞ্জয় সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল না, কিন্তু এক গভীর বেদনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। শ্রেয়ার আগে গজগজ করতে করতে গাড়িতে উঠে বসল এবং তার বান্ধবীদের নিয়ে চলে গেল। পেছনে পড়ে রইল এক স্তব্ধ মানুষ, যার কথা শোনার মতো কেউ ছিল না। গাড়িটা চলে যাওয়ার পর সব আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সঞ্জয়ের জন্য সেই মুহূর্ত যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর সে টার্মিনালের ধারে এক চায়ের দোকানে গেল। দোকানদার তাকে এক গ্লাস জল দিয়ে তার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। সঞ্জয় জলটুকু খেয়ে চুপচাপ বসে রইল। দোকানদার তাকে বোঝানোর চেষ্টা করল যে এই দুনিয়ায় ধনী আর গরিবের পার্থক্য শুধু টাকার নয়, মনেরও। কিন্তু সঞ্জয় কিছু বলল না। সেই সন্ধ্যায় কানপুরের রাস্তায় সব আগের মতোই ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে একটা মানুষের পৃথিবী সেই একটা থাপ্পড়েই বদলে গিয়েছিল। তার চোখে এখন শুধু একটা প্রশ্ন ছিল, যার উত্তর কারো কাছে নেই। দিন কেটে যেতে লাগল। সঞ্জয় আবার প্রতিদিনের মতো কাজ খুঁজতে শুরু করল, কিন্তু তার মনে সেই অপমানের ছায়া রয়েই গেল। সে ভিড়ের মধ্যে থাকলেও সবার কাছে অদৃশ্য ছিল। সেই থাপ্পড় তাকে বুঝিয়ে দিয়েছিল যে তার কণ্ঠস্বরের কোনো দাম নেই। অন্যদিকে শ্রেয়া তার নিজের ঝলমলে জীবনে ফিরে গিয়েছিল। শপিং করা আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। সেই ঘটনাটা সে ভুলেই গিয়েছিল। সে টেরও পায়নি যে সে কারো আত্মায় কতটা গভীর ক্ষত তৈরি করেছে। সময় গড়িয়ে গেল। এক সকালে কানপুর বাস টার্মিনালে অসম্ভব ভিড় ছিল। শ্রেয়াকে অফিসের জরুরি কাজে লখনউ যেতে হচ্ছিল। সে আত্মবিশ্বাসের সঙ্গে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই টার্মিনালে এক বিশৃঙ্খলা শুরু হল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। মানুষের চিৎকার আর ছুটোছুটির মাঝে শ্রেয়া নিজেকে সামলাতে পারল না। সে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। তার মাথায় আর কাঁধে চোট লাগল। সে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। শ্রেয়ার চোখ তখন অর্ধেক বোঝা। তার রাজকীয়তা আর দামি পোশাক সেই মুহূর্তে তাকে রক্ষা করতে পারল না। সেই ভিড়ের মধ্যে সঞ্জয়ও দাঁড়িয়েছিল। সে দৃশ্যটা দেখল এবং এক মুহূর্তের জন্য তার ভেতরে একটা আলোড়ন হল। তার নজর শ্রেয়ার উপর পড়ল এবং তাকে চিনতে তার দেরি হল না। সেই মুখ, সেই মেয়েটি যে কয়েকদিন আগে তার কথা না শুনেই তাকে থাপ্পড় মেরেছিল। তার মনে এক মুহূর্তের জন্য সেই পুরনো ব্যথা জেগে উঠল, যেন কোনো ক্ষত আবার তাজা হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরে অন্য কিছু জেগে উঠল, এমন এক ভাবনা যা তার নিজের ব্যথার চেয়েও বড় ছিল। সঞ্জয়ের পা নিজের থেকেই এগিয়ে গেল। সে আশেপাশের মানুষদের দিকে তাকাল, কিন্তু কারো চোখে সাহায্য করার ইচ্ছা ছিল না। সে কিছু না ভেবেই শ্রেয়ার পাশে ঝুঁকে পড়ল এবং তাকে আলতো করে তোলার চেষ্টা করল। তার হাতে কোনো দ্বিধা ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু একজন মানুষের প্রাণ বাঁচানোর এক সত্যিকারের চেষ্টা ছিল। সে সাবধানে তাকে তুলে নিল এবং ভিড় চিড়ে টার্মিনাল থেকে বাইরের দিকে এগিয়ে গেল। টার্মিনালের বাইরে এসে সে কোনো মতে একটা অটো থামাল এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে লাগল। সারা পথ সে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকল, যেন নিশ্চিত করতে চাইছিল যে সে ঠিক আছে। তার মনে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু এক দায়িত্ব ছিল যা সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। হাসপাতালে পৌঁছে সে ডাক্তারদের কাছে মিনতি করল যাতে তারা দ্রুত তার চিকিৎসা শুরু করেন। ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সিতে নিয়ে নিলেন আর সঞ্জয় সেখানেই বাইরে দাঁড়িয়ে রইল। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল, কিন্তু সঞ্জয় সেখানেই হাসপাতালের বাইরে বসে রইল। সে কোথাও যাওয়ার চেষ্টা করল না বা কারো কাছে সাহায্য চাইল না। তার চোখে ঘুম ছিল না, শুধু এক চিন্তা ছিল যে মেয়েটি যেন ঠিক হয়ে যায়। সে সেই ছেলেই ছিল যাকে কয়েকদিন আগে অপমান করা হয়েছিল, কিন্তু সেই রাতে সেই ছিল শুধু একজন মানুষ যে নিজের ভেতরের মনুষ্যত্বকে সবার ওপরে রেখেছিল। ভোরের প্রথম হালকা আলো হাসপাতালের জানলা দিয়ে ভেতরে আসছিল।
রাতভরের অস্থিরতা এখন এক ধীর শান্তিতে বদলাতে শুরু করেছিল, কিন্তু সেই শান্তির ভেতরেও এক না বলা ভয় ভেসে বেড়াচ্ছিল। ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে সঞ্জয় এখনও সেই চেয়ারেই বসেছিল, যেখানে সে রাত থেকে বসেছিল। তার চোখে ঘুম ছিল না, কিন্তু ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তার পোশাকে ধুলো ছিল, মুখে রাতভরের চিন্তা, আর হৃদয় শুধু একটাই আশা যে মেয়েটি যেন ঠিক হয়ে যায়। সে নিজের ভেতরের সব ক্লান্তি চেপে রেখে শুধু সেই একটি ভাবনায় বুঁদ হয়ে বসে থাকল। ভেতরে শ্রেয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল। তার চোখের পাতায় কম্পন হল এবং কিছুক্ষণের মধ্যেই সে চোখ খুলল। সামনে সাদা দেয়াল ছিল, যন্ত্রপাতির হালকা আওয়াজ ছিল, আর এক অজানা পরিবেশ ছিল। তার মাথায় ব্যথা ছিল, শরীর ভারী লাগছিল, এবং তার এটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগল যে সে কোথায় আছে। তার চেতনা ফিরে আসার সাথে সাথে রাতের ঘটনার ঝাপসা দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসতে লাগল। টার্মিনালের ভিড়, হঠাৎ পড়ে যাওয়া, এবং তারপর সবকিছু অন্ধকার। সেই সময় নার্স মিতা তার কাছে এলো এবং তার অবস্থা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে শ্রেয়ার যত্ন নিতে নিতে বুঝিয়ে দিল যে এখন বিপদ কেটে গেছে। কিন্তু সেই যত্নের সাথেই এক সত্য ধীরে ধীরে সামনে আসতে লাগল। শ্রেয়ার মনে প্রশ্ন জাগছিল যে তাকে এখানে কে নিয়ে এলো, তার প্রাণ কে বাঁচালো, আর রাতভর তার সাথে কে ছিল। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে কোনো অজানা উপকারের ভার অনুভব করছিল। কিছুক্ষণ পর শ্রেয়ার নজর দরজার দিকে গেল, যেখানে এক কোণে চুপচাপ বসে থাকা সঞ্জয়কে দেখা গেল। সেই মুখ, সেই চোখ, কিন্তু আজ সেগুলোতে কিছু আলাদা ছিল। এক ক্লান্তি, এক শান্তি, আর এক গভীরতা যা হয়তো শ্রেয়া আগে কখনো দেখেনি। তাকে দেখামাত্রই শ্রেয়ার বুক যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার স্মৃতিতে সেই থাপ্পড়ের আওয়াজ আবার প্রতিধ্বনিত হল, এবং তার সামনে সেই মানুষটিই দাঁড়িয়েছিল যে তার সেই অপমানকে নিজের ভেতরে চেপে রেখে তার প্রাণ বাঁচিয়েছিল। সেই মুহূর্তে শ্রেয়ার ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার অহংকার, তার বেপরোয়া স্বভাব, তার সেই মিথ্যে আত্মবিশ্বাস, সব কিছু যেন একসাথে চুরমার হয়ে গেল। তার নিজের সেই এক মুহূর্তের ভুলের অনুশোচনা এতটাই গভীর ছিল যে তা প্রকাশ করার জন্য কোনো শব্দ অবশিষ্ট ছিল না। সে শুধু তাকিয়ে রইল, যেন তার চোখেই সব কথা নেমে এসেছে। সঞ্জয় তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু এক সারল্য ছিল যা তার পুরো ব্যক্তিত্বকে আরও বড় করে তুলছিল। কিছুক্ষণ পরই শ্রেয়ার মা বাবাও হাসপাতালে পৌঁছে গেলেন। রাহুল পাঠকের মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, আর মা প্রিয়ার চোখে ভয় ও মমতা দুটোই ছিল। ডাক্তার অমিত শর্মা তাদের অবস্থা সম্পর্কে জানালেন এবং এটাও পরিষ্কার করে দিলেন যে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছনোর কারণেই তাদের মেয়ের প্রাণ বেঁচেছে। এই কথা শুনে দুজনেই স্বস্তি পেলেন ঠিকই, কিন্তু তাদের মনে এক প্রশ্নও ছিল, আসল মানুষটি কে যে এসব করেছে? শ্রেয়া তার দুর্বল শরীর সত্ত্বেও সেই দিকে ইশারা করল যেখানে সঞ্জয় বসেছিল। তার চোখে এখন এক অন্যরকম ভাব ছিল, সম্মান, অনুশোচনা আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি। রাহুল আর প্রিয়ার নজরও সঞ্জয়ের উপর গিয়ে স্থির হল। তাদের সামনে এক সাধারণ পোশাকে বসে থাকা ছেলে ছিল, যার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সততা ছিল। সেই এক মুহূর্তে তারা বুঝতে পারলেন যে মানুষের দাম তার পোশাক বা পদমর্যাদা দিয়ে নয়, তার কাজ দিয়ে বিচার হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। শ্রেয়ার ঘরে এখন আর সেই পুরনো চঞ্চলতা ছিল না, বরং এক গভীর স্তব্ধতা ছিল, যা তার ভেতরের অনুভূতিগুলোকেই ফুটিয়ে তুলছিল। সঞ্জয়কেও তাদের সাথে বাড়িতে নিয়ে আসা হল। এটি সেই বাড়ি ছিল যেখানে প্রতিটি জিনিস সাজানো আর সুন্দর ছিল, কিন্তু আজ সেই বাড়িতে এক নতুন অনুভূতিও ছিল, এক সত্যের অনুভূতি যা আগে কখনো অনুভূত হয়নি। ধীরে ধীরে যখন সঞ্জয়ের কাছে তার সম্পর্কে জানতে চাওয়া হল, তখন তার জীবনের পরতগুলো খুলতে শুরু করল। সঞ্জয়ের মুখ তখন শান্ত ছিল। সে জানালো যে তার জন্মের পরই তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর তার বাবা হরিশই তার জন্য সব কিছু হয়ে উঠেছিলেন। বাবা দিন-রাত মজুরি করে তাকে বড় করেছেন, কখনো কোনো অভাব বুঝতে দেননি, এবং সবসময় এই স্বপ্নই দেখেছেন যে তার ছেলে পড়াশোনা করে এক যোগ্য মানুষ হবে। সেই স্বপ্ন নিয়েই সঞ্জয় গ্রাম থেকে শহরে এসে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছিল, যেখানে সে শেষ বর্ষে পৌঁছে গিয়েছিল। কিন্তু তখনই একদিন হঠাৎ তার বাবার মৃত্যু তার পুরো পৃথিবী উজাড় করে দিল, এবং সেই সাথে তার আর্থিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ল। ফি ভরতে না পারায় তাকে কলেজ থেকে বের করে দেওয়া হল,
এবং তার সব স্বপ্ন সেখানেই অসম্পূর্ণ রয়ে গেল। বাধ্য হয়ে সে কানপুরে চলে এলো, কিন্তু তার কখনো মজুরি করার অভ্যাস ছিল না, তাই যেখানেই কাজ করত ঠিকমতো করতে পারত না। মানুষ তাকে অলস বলে তাড়িয়ে দিত, কেউ তার উপর ভরসা করত না, এবং ধীরে ধীরে সে রাস্তা আর টার্মিনালে ঘুরে বেড়াতে বাধ্য হল। এখন তার জীবন এভাবেই ছোটখাটো কাজ আর অপূর্ণ দিনে কাটছিল। তার কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু এক সত্য ছিল যা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। প্রিয়ার চোখ জলে ভরে এলো, আর রাহুলও কিছুক্ষণ চুপ করে রইলেন। সেই প্রথম সেই বাড়িতে কোনো গরিবের গল্প এত গুরুত্ব দিয়ে শোনা হয়েছিল। রাহুলের মনে সম্মানের ভাব জাগল, এবং তিনি সঞ্জয়কে তার কারখানার গোডাউনে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটি শুধু একটা চাকরি ছিল না, বরং এক ভরসা ছিল, যা তিনি প্রথমবারের মতো এমন কোনো মানুষের ওপর করেছিলেন যাকে তিনি এইমাত্র জেনেছেন। থাকার ব্যবস্থাও সেখানে করে দেওয়া হল, যাতে সঞ্জয় এক স্থিতিশীল জীবন পায়। সময় ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু এবার সবকিছু একটু আলাদা ছিল। সঞ্জয় তার পুরো পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে কাজ করতে লাগল। তার প্রতিটি কাজে এক সততা প্রকাশ পেত, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। শ্রেয়াও এখন আর আগের মতো ছিল না। তার ভেতরে এক বদল শুরু হয়ে গিয়েছিল। সে এখন প্রতিটি জিনিসকে নতুন নজরে দেখতে শুরু করেছিল, যেন সে প্রথমবারের মতো জীবনকে সত্যি বুঝেছে। সময় তার নিজের গতিতে এগোতে থাকল, কিন্তু সেই বাড়ির পরিবেশ এখন আর আগের মতো ছিল না। সেই এক ঘটনা যেন প্রত্যেকের ভেতরে কিছু বদলে দিয়েছিল। সঞ্জয় এখন গোডাউনে নিয়মিত কাজ করতে লাগল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে না থেমে না ক্লান্ত হয়ে নিজের কাজে ডুবে থাকত। তার কাজ করার ধরন বাকিদের চেয়ে আলাদা ছিল। তাতে কোনো লোক দেখানো ভাব ছিল না, ছিল শুধু খাঁটি পরিশ্রম আর সততা। সে প্রতিটি ছোট কাজকেও ততটাই দায়িত্বের সাথে করত, যেন তা তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। গোডাউনের শ্রমিকরা ধীরে ধীরে তাকে আপন করে নিতে লাগল। তাদের চোখে সঞ্জয় কোনো সাধারণ ছেলে ছিল না, বরং এমন একজন মানুষ ছিল যে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলাতে জানত। কিন্তু সবাই তার ওপর খুশি ছিল না। গোডাউনের সুপারভাইজার বিজয় সিং তার বাড়তে থাকা বিশ্বাস আর সম্মান দেখে ভেতরে ভেতরে জ্বলতে শুরু করেছিল। তার ভয় ছিল যে যদি এভাবেই চলতে থাকে তবে একদিন সঞ্জয় তার জায়গা নিয়ে নিতে পারে, অথবা অন্তত মালিকের ভরসা তার থেকে কেড়ে নিতে পারে। এই ভয়েই ধীরে ধীরে তার মনে ঈর্ষা হয়ে দানা বাঁধল। বিজয় সিং এক পরিকল্পনা করল, যা তার স্বার্থপরতা আর চাতুর্যে ভরা ছিল। সে গোডাউনের হিসেবপত্রে কিছু কারচুপি নিজেই করল, এবং তারপর ধীরে ধীরে সেই পুরো বিষয়ের সন্দেহ সঞ্জয়ের উপর ফেলার প্রস্তুতি নিতে লাগল। সে কিছু কাগজে হেরফের করল, কিছু লোককে নিজের পক্ষে টানল এবং সঠিক সময়ের অপেক্ষা করতে লাগল। তার জন্য এটি শুধু এক চাল ছিল না, বরং নিজের পদ বাঁচানোর এক চেষ্টা ছিল, যেখানে সে এক নির্দোষ মানুষকে ফাঁসানোর রাস্তা বেছে নিল। একদিন হঠাৎ এই খবর রাহুল পাঠকের কাছে পৌঁছল যে গোডাউনে টাকার তছরূপ হয়েছে, এবং সন্দেহ সরাসরি সঞ্জয়ের ওপর। এই খবর শুনে রাহুলের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গোডাউনে পৌঁছে বিষয়ের তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। সেখানে পৌঁছে তিনি সুপারভাইজার আর বাকি কর্মচারীদের সাথে কথা বললেন। বিজয় সিং খুব চাতুর্যের সাথে সব কথা এমনভাবে গুছিয়ে বলল যাতে সঞ্জয়কেই দোষী মনে হয়। তার কথায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু সেই আত্মবিশ্বাসের পেছনে লুকিয়ে থাকা সত্যকে কেউ চিনতে পারল না। সঞ্জয়কে যখন এই কথা জানানো হলো, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে কখনো ভাবতেও পারেনি যে যেখানে সে সততার সাথে কাজ করেছে সেখানেই তার ওপর এমন অভিযোগ উঠবে। তার চোখে বিস্ময় ছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে জানত যে সত্য তার সাথে আছে, কিন্তু সে এটাও জানত যে এই পৃথিবীতে সত্য সবসময় জিততে পারে না। সে তার সাফাই দেওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার সততা সেই সব মানুষের ভিড়ে হারিয়ে গেল যারা আগে থেকেই এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাহুল পুরো সত্য না জেনেই সুপারভাইজারের কথায় ভরসা করলেন। তার জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু তিনি তাই দেখলেন যা তাকে দেখানো হলো। তিনি সঞ্জয়কে গোডাউন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই মুহূর্তে সঞ্জয়ের ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু তার মুখে সেই স্তব্ধতা ছিল যা সবসময় তার সাথে থাকত। সে আরও একবার নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করল, কিন্তু এবারও তার কণ্ঠস্বর অজানাই রয়ে গেল। গোডাউন থেকে বেরোনোর সময় সঞ্জয়ের পা ভারী হয়ে এলো। এটি দ্বিতীয়বার ছিল যখন তাকে না শুনেই দোষী সাব্যস্ত করা হলো। প্রথম থাপ্পড় তার আত্মাকে আঘাত করেছিল, আর এখন এই অভিযোগ তার বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিল। সে একবারও পেছন ফিরে তাকাল না, কারণ সেখানে তার জন্য আর কিছুই অবশিষ্ট ছিল না। সে চুপচাপ সেখান থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করল,
কারণ সে জানত যে যখন মানুষের ওপর বিশ্বাসই থাকে না তখন তার কাছে থাকার আর কোনো কারণ থাকে না। কিছুক্ষণ পর যখন এই খবর শ্রেয়ার কাছে পৌঁছাল তখন তার ভেতরে যেন এক ঝড় বয়ে গেল। সে সেই সত্যিটাকে মেনে নিতে পারছিল না যা তার সামনে রাখা হচ্ছিল। তার মনে সঞ্জয়ের জন্য যে সম্মান আর বিশ্বাস ছিল তা এই অভিযোগের সাথে মিলছিল না। সে নিজে এই বিষয়ের তদন্ত করার সিদ্ধান্ত নিল। সে গোডাউনের কাগজগুলো দেখল, কর্মচারীদের সাথে কথা বলল এবং ধীরে ধীরে সেই ষড়যন্ত্রের পরতগুলো খুলতে শুরু করল যা বিজয় সিং তৈরি করেছিল। সততা সামনে আসতেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। সঞ্জয় নির্দোষ ছিল এবং এই পুরো বিষয়টি ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটি জানতে পেরে শ্রেয়ার ভেতরে এক গভীর অনুশোচনা ভরে গেল। তার মনে হল যেন সে আবার সেই একই ভুল করে ফেলেছে, একজন সত্যবাদী মানুষের ওপর না শুনেই অবিশ্বাস করা। সে তৎক্ষণাৎ তার বাবাকেই সত্য জানাল। রাহুলের মুখেও অনুশোচনা পরিষ্কার দেখা দিতে লাগল। তারা অনুভব করলেন যে তারা তাড়াহুড়ো করে এক মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সঞ্জয় চলে গিয়েছিল এবং এইবার সে শুধু এক জায়গা থেকেই নয়, বরং সেই সব আশা থেকেও দূরে চলে গিয়েছিল যা সে আবার নতুন করে বাঁচতে শুরু করেছিল। শ্রেয়া তাকে খোঁজার চেষ্টা করল। সে টার্মিনালে গেল, সেই সব জায়গায় গেল যেখানে তাকে আগে দেখা গিয়েছিল। কিন্তু প্রতিটি জায়গায় শুধু শূন্যতাই মিলল, যেন সে এই শহর থেকেই গায়েব হয়ে গিয়েছিল। হয়তো সে নিজেকে এই দুনিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিল। দিন কাটতে লাগল, কিন্তু সেই শূন্যতা ভরল না। শ্রেয়ার ভেতরে এক গভীর বেদনা রয়ে গেল, যা প্রতিদিন তাকে তার সেই একটা থাপ্পড় আর সেই একটা সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিতে লাগল। সব কিছু থাকা সত্ত্বেও সে নিজেকে রিক্ত অনুভব করল। সেই মানুষটির অভাব, যে কোনো স্বার্থ ছাড়াই তার প্রাণ বাঁচিয়েছিল, এখন তা তার জীবনের সবথেকে বড় সত্য হয়ে দাঁড়িয়েছিল। সময় যত এগোতে লাগল, শ্রেয়ার জীবনের প্রতিটি দিন সেই অদৃশ্য ছায়ায় ঢাকা থাকতে লাগল। সে আর আগের মতো বন্ধুদের সঙ্গে হৈহুল্লোড় করে সময় কাটাতে পারত না। তার রঙিন জগৎ এখন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে উঠে সে জানলা দিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে থাকত, যেখানে সাধারণ মানুষেরা কাজে বেরোত। তাদের মুখের দিকে তাকিয়ে তার মনে পড়ত সঞ্জয়ের সেই শান্ত চোখ, যে চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু মনুষ্যত্ব ছিল। সে তার বাবার কাছে গিয়ে অনুরোধ করল গোডাউনের সব কর্মচারীদের জন্য ভালো ব্যবস্থা করতে। নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলত, তাদের ছোট ছোট সমস্যা শুনত আর যতটা পারত সাহায্য করত। তার অহংকারের জায়গায় এখন এসে গিয়েছিল এক অদ্ভুত নম্রতা, যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সেই নম্রতার ভেতরেও একটা অসম্পূর্ণতা রয়ে গিয়েছিল। শ্রেয়া প্রায়ই সঞ্জয়কে খুঁজতে বেরোত, টার্মিনালের ধারে, চায়ের দোকানে, রাস্তার কোণে, যেখানে সে আগে দেখা যেত সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। কখনো কোনো শ্রমিকের কাছে জিজ্ঞাসা করত, কখনো পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিত, কিন্তু কোথাও কোনো সাড়া মিলত না। যেন সঞ্জয় শহর ছেড়ে চলে গিয়েছিল, নিজের মতো করে নতুন করে শুরু করার চেষ্টা করছিল। তার বাবা রাহুলও চেষ্টা করেছিলেন খোঁজ নিতে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যেত। প্রিয়া মাঝে মাঝে মেয়েকে জড়িয়ে ধরে বলতেন, বেটা, জীবন এমনই, কিছু মানুষ আসে শুধু শিক্ষা দিতে, তারপর চলে যায়। কিন্তু শ্রেয়ার বুকের ভেতরে সেই শূন্যতা কিছুতেই ভরত না। দিন যত যেতে লাগল, শ্রেয়া নিজেকে বদলে ফেলতে শুরু করল। সে তার পুরনো বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি করল। যাদের সঙ্গে একসময় অহংকার করে সময় কাটাত, এখন সে সময় দিত গোডাউনে শ্রমিকদের পরিবারগুলোকে। তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করত, তাদের স্বাস্থ্যের খোঁজ নিত। তার মনে একটা নতুন উপলব্ধি জন্ম নিয়েছিল, জীবনের সুখ শুধু টাকা বা বিলাসিতায় নয়, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগে, তাদের প্রতি সম্মানে। কিন্তু প্রতি রাতে যখন সে একা বিছানায় শুয়ে থাকত, তখন সেই একটা থাপ্পড় আর সেই একটা ভুল সিদ্ধান্ত তার চোখের সামনে ভেসে উঠত। সে বুঝতে পারত সঞ্জয়ের মতো একজন মানুষের অভাব তার জীবনকে কতটা অসম্পূর্ণ করে দিয়েছে। যে মানুষটি কোনো স্বার্থ ছাড়াই তার প্রাণ বাঁচিয়েছিল, আজ সেই মানুষটিরই কোনো খোঁজ নেই। একদিন সন্ধ্যায় শ্রেয়া টার্মিনালের সেই চায়ের দোকানে গিয়ে বসল। দোকানদার তাকে চিনতে পেরে হাসল। সে জিজ্ঞাসা করল, ভাইয়া, সেই ছেলেটা সঞ্জয় কখনো দেখেছেন? দোকানদার মাথা নেড়ে বলল, না ম্যাডাম, অনেক দিন হয়ে গেল, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ায় যারা সত্যি মানুষ তারা কখনো হারিয়ে যায় না, তারা আমাদের ভেতরে থেকে যায়। শ্রেয়া চুপ করে শুনল। তার চোখে জল এসে গেল, কিন্তু সে কাঁদল না।
সে জানত এই বেদনাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সে বুঝতে পেরেছিল যে মানুষের দাম তার পোশাক বা অবস্থান দিয়ে নয়, তার হৃদয়ের শতকা আর মনুষ্যত্ব দিয়ে হয়। আর সেই সত্যটা এখন তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে চালিত করছিল। সেই সন্ধ্যায় কানপুরের রাস্তায় আলো জ্বলে উঠলেও শ্রেয়ার ভেতরে একটা আলো জ্বলছিল, যার কখনো নিভবে না। সে জানত সঞ্জয় হয়তো ফিরবে না, কিন্তু তার দেওয়া শিক্ষাটা তার সঙ্গে চিরকাল থাকবে। আর সেই শিক্ষাই ছিল তার জীবনের সবথেকে বড় সম্পদ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল ওভি ভয়েসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক আবেগপূর্ণ গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।